আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। দিনব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সোমবার দিনের কর্মসূচি শেষ হলো। রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয় ছাত্রলীগ। নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করলে তার ফল শুভ হবে না। রফিকুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাকিলা করিম। দিনভর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে শেষ হয় দিনের কর্মসূচি। সংঘর্ষ শেষ হলেও রাতভর থমথমে পরিস্থিতি বিরাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে টিএসসি প্রাঙ্গণ। আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছে দাবি করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বলেন, কোটা আন্দোলন সুপার ফ্লপ হয়েছে। এই রাজাকারের রাজনীতি বাংলাদেশে কোথাও ন্যূনতম অর্থ বাস্তবায়িত হওয়ার দুঃস্বপ্ন যদি কেউ দেখে থাকে, তারা মেধার স্বর্গে নয় বোকার স্বর্গে বসবাস করছে। আজকে গণমাধ্যমে আমরা ওপেন চ্যালেঞ্জের মাধ্যমে সবাইকে, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা প্রফেশনাল আন্দোলনকারী, সবাইকে আমরা একটি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমরা কিন্তু সব লক্ষ্য করছি, সব কিছু দেখছি, কে কি করছে না করছে। বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সব কিছুর হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রাতেও তাদের উপর হামলা করা হয়। এ সময় নারী শিক্ষার্থী সহ 3 শতাধিক আহত এবং দুই পক্ষের সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। আর কোনো হামলা হলে তার কঠিন জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। যারা আমার বোনেরা ছিল তাদেরকে তাদের শরীরে হাত দিয়েছে, তাদেরকে ইচ্ছা মতো হেনস্থা করেছে। ছাত্রলীগের ইতিহাসে এটি একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে সারা জীবন থাকবে যে বর্তমান ছাত্রলীগ যে কাজগুলো আজকে করেছে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পুরো বাংলাদেশে এই ছাত্রলীগ, আমার মনে হয় যে ছাত্রলীগের নামের বা ইতিহাসের যে একটি জায়গা, সেটিকে চুনকালি মাখিয়ে দিয়েছে। আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকবো তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। এদিকে রাতভর চানখারপুল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে সতর্ক অবস্থান নিতে দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী খান আলামিন, আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আলামিন, আপনি তো ক্যাম্পাসে আছেন সকাল থেকে, তো আজ সকালে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং আজকে সারাদিনের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফাহমিদা, সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিকই দেখা যাচ্ছে, কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান প্রবেশ পথগুলো রয়েছে, শাহবাগ কিংবা নীলক্ষেত, চানখারপুল, এই মোড়গুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা পুলিশের অতিরিক্ত কোনো ধরনের তৎপরতা আমরা লক্ষ্য করতে পারিনি এখন পর্যন্ত। অবশ্য সকালবেলা এখন আজকের যে কর্মসূচিগুলো রয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে কিংবা কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ থেকে, সেগুলো সবই দ্বিতীয় বেলায় অর্থাৎ 1:30টার দিকে ছাত্রলীগ তাদের সমাবেশ করবে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য যেটি রয়েছে তার সামনে, আর বিকাল 3টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীরা তাদের কর্মসূচি পালন করবে। আজকে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ তারা করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। তো সেই জায়গা থেকে এখন পর্যন্ত তেমন কোনো তৎপরতা কারোই লক্ষ্য করা যায়নি। ছাত্রলীগের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে 12টা থেকে তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং 1:30টা থেকে তাদের যে আনুষ্ঠানিক সমাবেশ সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান এই নামে তাদের আজকে সমাবেশটি এখানে হবে। আর কোটা সংস্কার যে আন্দোলনকারী রয়েছেন তাদের যে দাবি, সে দাবি হচ্ছে যে কোটা সংস্কার করা তো প্রধান দাবি, যেই দাবিতে তারা অনেক দিন থেকে আন্দোলন করে আসছে। তার সাথে যুক্ত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্য। তারা দাবি করছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকার বলেছেন এবং সেই বক্তব্য প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, এই দাবিটি তারা জানিয়েছেন। এই দুটি দাবিকে কেন্দ্র করে আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। প্রতিদিনই তারা একদিনের কর্মসূচি ঘোষণা করে থাকে কোটা সংস্কার আন্দোলনকারীরা যারা রয়েছে। তো পরবর্তীতে কী ধরনের কর্মসূচি তারা পালন করবে সে বিষয়ে আজকে সন্ধ্যা নাগাদ হয়তো জানা যেতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকালকে প্রভোস্ট কমিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির একটি মিটিং হয়েছে উপাচার্যের সভাপতিত্বে। তো সেখান থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু কোটা সংস্কার আন্দোলনের সূতিকাগার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচিত, তো এখান থেকে প্রতিদিন আন্দোলন শুরু হয় এবং এখান থেকেই পরের দিনের কর্মসূচিগুলো ঘোষণা
করা হয়। সেজন্য বিশ্ববিদ্যালয় হলগুলোকে শান্ত রাখার জন্য, বিশ্ববিদ্যালয় হলে যাতে বহিরাগতরা থাকতে না পারে এবং বিশ্ববিদ্যালয় হলে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয়, সেই বিষয়গুলো পরিপালন করার জন্য প্রভোস্টদেরকে 5 দফা নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা কালকে থেকে সেই বিষয়গুলো পরিপালন করে সে বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন উপাচার্য। তো আমার কাছে এই হচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এবং আন্দোলনকারী উভয় পক্ষের সবশেষ তথ্য। ফাহমিদা। আলামিন, সাথে থাকুন, আপনার সাথে আমরা আবারও যোগাযোগ করে ক্যাম্পাসের খবর জেনে নেব। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেয়া কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধর করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে সন্ত্রাসী হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া, শিক্ষক সহ 25 জন আহত হয়েছে। এই সময় এক সংবাদকর্মী আহত হয়। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সামনে বিক্ষোভ মিছিলে এই হামলা হয়। এদিকে কোটা সংস্কারের দাবিতে আজ থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার রাতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে এই ঘোষণা দেন তারা। এ বিষয়ে আলোচনাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছে সহকর্মী জিয়াউর রহমান জিয়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আজকের পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের আজকে কি ধরনের কর্মসূচি দেওয়ার কথা রয়েছে, কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যের বাসভবন, সেই বাসভবনের সামনে রয়েছি। আমরা যেটি দেখছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের আমি যে বিভিন্ন চত্বরগুলি ঘুরে দেখেছি, সেখানে কোনো শিক্ষার্থী, আন্দোলনরত শিক্ষার্থী এবং বা অন্য কোনো শিক্ষার্থীকে আমাদের চোখে পড়েনি। বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি থমথমে পরিবেশ বিরাজ করছে এবং পুলিশ, উপাচার্য ভবন সহ বিভিন্ন স্থানে পুলিশের অবস্থান রয়েছে। আমরা যেটি জেনেছি যে গতকাল রাতে, গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে যখন শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয় এবং উপাচার্যের সাথে কথা বলার জন্য তারা মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং তারা তাদের বিক্ষোভ সমাবেশ করতে থাকে। তো পরবর্তীতে আমরা যেটি জেনেছি যে এখানে তারা এক পর্যায়ে উপাচার্যের ভবনে প্রবেশের চেষ্টা করে এবং উপাচার্য ভবনে থেকে উপাচার্য তাদের সাথে কথা বলতে না আসায় এক পর্যায়ে তারা ভিতরে প্রবেশ করে এবং এই সময়টিতেই তারা যেটি বলেছে আমাদেরকে, আন্দোলনরত শিক্ষার্থীরা, তাদের ছাত্রলীগ নামধারী ছাত্রলীগের কর্মীরা তাদের উপর হামলা চালায় এবং তাদের মধ্যে একটি সংঘর্ষ বাধে এবং সেখানে প্রচুর সংখ্যক ছাত্রলীগের বিক্ষোভ আন্দোলনরত শিক্ষার্থীরা আহত হন এবং এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এসে ক্যাম্পাসে প্রবেশ করলে পুলিশ, ছাত্রলীগ এবং আন্দোলনরত শিক্ষার্থী এদের মধ্যে সংঘর্ষ বাধে। আমরা যেটি দেখেছি যে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মোটরসাইকেল পড়ে আছে, রাস্তায় গাছ পড়ে আছে এবং মনে হচ্ছে যে রাতভর যে একটি তাণ্ডব ঘটেছিল সেটির কিছুটা আলামত রাস্তায় আমরা দেখি এবং উপাচার্যের বাসভবনের ভিতরেও আমরা ভাঙচুরের আলামত দেখি। তো এই মুহূর্তে আমরা যেটি জেনেছি যে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছে তাদের বিকেল 3টা একটি বিক্ষোভ মিছিল কথা রয়েছে। তো সে পরিশেষে যেটি বলতে পারি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি অনেকটাই থমথমে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে। বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দী দিবস আজ। 1/11 তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যে ও ষড়যন্ত্রমূলক মামলায় 2007 সালের 16 জুলাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুধা সদনের বাসভবন থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে শেখ হাসিনার নামে একাধিক মামলা দেয়া হয়। খবর ছড়িয়ে পড়লে ভীত সন্ত্রস্ত পরিস্থিতির মুখেও দলের কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে। আদালত প্রাঙ্গণে নেত্রীকে দেখতে জড়ো হন হাজারো নেতাকর্মী, সমর্থক।
পরে আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের প্রতিরোধ আন্দোলন ও দেশবাসীর অনড় দাবির প্রেক্ষিতে 2008 সালের 11 জুন 11 মাস কারাভোগের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। লুটপাট আর অনিয়মের আরেক নাম ডাক বিভাগ। শতভাগ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা যেন গ্রাহকের টাকা আত্মসাতের মহোৎসবে মেতেছে। সম্প্রতি রাজশাহী, চট্টগ্রাম ও নোয়াখালী সহ বহু জেলায় এমন ঘটনার প্রমাণ পেয়েছে খোদ মন্ত্রণালয়। এর মধ্যে রাজশাহীর তানোরে শতাধিক গ্রাহকের সঞ্চয়ের 55 লাখ টাকা নিয়ে পালিয়েছে পোস্টমাস্টার। ঘটনার প্রাথমিক সত্যতা মেলায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডাক বিভাগের লুটপাট নিয়ে সুফিয়ান ফারাবীর অনুসন্ধানী ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। কান্নায় ভেঙে পড়া এই বৃদ্ধার নাম মর্জিয়া বেউয়া। স্বামী পেশায় ছিলেন মুহুরী। কিডনি জটিলতায় 2.5 বছর আগে মারা যান তিনি। তিল তিল করে জমানো 6 লাখ টাকা স্ত্রীর জন্য সঞ্চয় করে যান তানোর উপজেলার ডাকঘরে। চরম অভাবে পড়ে স্ত্রী সেই টাকা উত্তোলন করতে গিয়ে জানতে পারেন টাকা আত্মসাৎ করেছে পোস্টমাস্টার মোকসেদ আলী। স্বামীর হাতের টাকা, এটা স্বামী জমা রেখে এই স্বামী মারা গেছে। মারা যাওয়ার পরে টাকা দিচ্ছে না, আর আমাকে দিল না। টাকা ওই তুলে লিছে এই সপ্তাহ ওই সপ্তাহ এরকম করে ঘুরায় দিয়ে আমার বোনের বেটাকে নিয়ে আসলাম, সোহেল সারোয়ার। আইসা গাওয়ারের কাছে শিকার কাছে টাকা আমি তুলে লিছি, দিয়ে দেবো। আর দেয়নি আমাকে টাকা। এই টাকা না হলে আমি কি করে খাবো? আমার খাওয়ার কোনো পথ নাই। গত 14 মার্চ অনেক গ্রাহক ডাকঘরে যান জমা টাকা তুলতে। তখনই জানা যায় শুধু মর্জিনা নন, অর্ধশত গ্রাহকের সঞ্চয়ের কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে পোস্টমাস্টার মোকসেদ আলী। এতে আকাশ ভেঙে পড়ে তাদের মাথায়। আমার স্বামী দেওয়াল চাপা পড়ে মরে গেছে, পেটে বাচ্চা রেখে 5 মাসের। সে টাকা ওরা দিয়েছে 1 লাখ টাকা, 50,000 টাকা রাখা হয়েছে পোস্ট অফিসে। ওরা নিয়ে সে টাকা নিয়ে পালাইছে। একটু করে মানুষের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে আমার 90,000 টাকা হয়েছে। এখন মেয়ে টাকা আমি বিয়ে দেবো। প্রতিদিন ঘুরায় লেনদেন নেই তো তোমার কাছে লেনদেন হলে তো আমি কি করবো? আমার টাকাটা দিলে আমার টাকাটা দেন, টাকা দেন। একদিন দিতেছে, রোজার ভিতরে যাই দেখছি পালে আছে লেগেছি। খুব অসহায় মানুষ। এই আমরা নিরাপত্তার জন্য এখানে রাখিছি, আর আমার এই টাকা এইরকম বেহাত চলে গেল। আমরা এখন পথের ভিখারি। ঘটনার পর 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে ডাক বিভাগ। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মেলায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এখন পর্যন্ত 50 থেকে 55 লাখ টাকার মতো উনি আত্মসাৎ করেছেন। সেই হিসাবটা ওনার কাছে পাওয়া গেছে। ওনারা ওনাদের মতো ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা সেটা গ্রহণ করেছেন, সাময়িকভাবে ওনাকে বরখাস্ত করেছেন। দুদকের তফসিলভুক্ত দুদক আইনের, সেই জন্য সেটা দুদকে পাঠিয়ে দিয়েছেন। গ্রাহকের টাকা আত্মসাতের কথা স্বীকার করে ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মনিরুজ্জামান বলেন, সনাতন পদ্ধতিতে পরিচালিত হওয়ায় ডাকঘরগুলোতে এমন ঘটনা ঘটছে। অন্যান্য জেলাতেও ঘটছে। এগুলো যে বললাম, ম্যানুয়ালি আমাদের কিছু পদ্ধতিগত ত্রুটিও আছে। ম্যানুয়ালি করার কারণে শুধুমাত্র সিঙ্গেল ল্যান্ড অফিসগুলোতে এই সমস্ত জিনিস চলমান থাকাতে ম্যানুয়ালি কাজ করার কারণে, ক্যাশ হাতে লেনদেন করার কারণে এই সমস্যাগুলো ঘটছে। এর আগে রাজশাহীর কাটাখালী ডাকঘরের পোস্টমাস্টার হাসিনুর রহমানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেই মামলায় এখন সে কারাগারে রয়েছে। সুফিয়ান ফারাবী, RTV, ঢাকা। ভুতুড়ে বিল আর নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহারে দিশেহারা মেহেরপুরবাসী। অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ গ্রাহক পর্যায় থেকে দীর্ঘদিন ধরে আসলেও আমলে নেয়নি বিদ্যুৎ বিভাগ। বিভিন্ন সময়ে যেন তেন বুঝিয়ে দাম সারলেও সম্প্রতি থলের বিড়াল উন্মুক্ত করেছেন খোদ বিদ্যুৎ কর্মচারীরা। মেহেরপুর থেকে মাজেদুল হক মানিকের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। মিটার দেওয়ার কারণে মিটারের বয়স যত বেশি হচ্ছে, আমার মনে হয় তত বিলটা বেশি আসছে। এই মিটারগুলো যদি পল্লী বিদ্যুৎ না দেখে আরো বেশি বিল আসবে আগামীতে। আমরা গ্রাহক যারা, তারা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। শামীম রেজার মতো হাজারো গ্রাহকের পল্লী বিদ্যুতের নিম্নমানের সরঞ্জাম আর অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ। তবে কোনো অভিযোগ আমলে নেয়নি মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিস। অভিযোগ রয়েছে জেলার বিভিন্ন স্থানে ব্যবহারের তুলনায় বেশি বিদ্যুৎ বিল আর নিম্নমানের বৈদ্যুতিক মিটারের। এ নিয়ে নানা সময় অভিযোগ করা হলেও দায়সারা ব্যাখ্যা দিয়ে ধামাচাপা দিয়েছেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা। সমস্যার কথা বিদ্যুৎ অফিসে জানালে বৈদ্যুতিক ট্রান্সফরমার, নতুন মিটার কেনা সহ নানা অজুহাতে গ্রাহক ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। এই 3টি বিল হয়েছে ডবল। আমরা গরিব মানুষ, তো আমরা বিলটা টানবো কিভাবে? আগে যা ব্যবহার করেছি এখন সেই ব্যবহার করেছি। বিদ্যুৎ বিল নিয়ে যে সমস্যাটা, এই মাসে যদি আসে 400 টাকা, ওই মাসে আসে 800 টাকা। ওই মাসে যদি 800 টাকা আসে, পরের মাসে দেখা যাচ্ছে 1200 টাকা। এই নিয়ে তো আমরা চরম দুর্ভোগে বা কষ্টের মধ্যে আসছে, দিন কাটছে। আমরা একই জিনিস চালাচ্ছি, কিন্তু আমাদের বিদ্যুৎ বিল বাড়ছে। কারণটা কি? না খেয়ে থাকতে পারি, কিন্তু বিদ্যুৎ বাড়ানো চলতে পারি। তাই বলি যে আমাদের পথে এইভাবে
চাপিয়ে দেওয়া হবে, এটা তো ঠিক না। তবে এসব বিষয়ে দীর্ঘদিন অন্তরালে থাকলেও সম্প্রতি পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গোমর তুলে ধরলেন এই আন্দোলনকারী। আর এই যে ডিজিটাল মিটার ক্রয় করা হয়েছে, এটা দামেও কিন্তু বেশি দামে ক্রয় করেছে, কিন্তু এর মান খারাপ, গ্রাহক হয়রানি বাড়ছে, গ্রাহকের বিল বেশি আসতেছে। এই যে রাবারের এইটুকু কি 11,000 প্রোটেক্ট হয়, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা 11,000 প্রোটেক্ট। এদিকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তৈরিকৃত মালামাল ক্রয় করে পল্লী বিদ্যুৎ সমিতিতে পাঠানো হয় স্বীকার করেন এই কর্মকর্তা। স্বীকার করেন তৈরিকৃত মালামাল অত্যন্ত নিম্নমানের। আমাদের আরবি থেকে ক্রয় করে সমিতিতে ব্যবহার করার জন্য দেওয়া হয়, যেটা আমরা গ্রাহক প্রান্তে স্থাপন করি। তো যে ট্রান্সফরমারগুলো কেনার পরে দেখা যাচ্ছে ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে অনেক ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়, মেরামতও করতে পারছে না আমাদের নিজস্ব ওয়ার্কশপে, এবং এর কারণে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়ে সরকারি প্রতিষ্ঠানের এমন অনিয়মে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, রাষ্ট্র হারাচ্ছে হাজার হাজার কোটি টাকা রাজস্ব। ইমরুল কায়েস, RTV। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে বন্যার পানি। কুড়িগ্রামে দুধকুমার নদীর পানি কিছুটা বাড়লেও বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চলে এখনও বাড়িঘরের চারপাশে পানি রয়েছে। পানিতে ডুবে আছে 7,000 হেক্টর জমির ফসল। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে এখনও জেলার 5টি উপজেলার হাজারেরও পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যার পানি কমেছে সুনামগঞ্জ, মৌলভীবাজারের হাকালুকি হাওর, কুলাউড়া, বড়লেখা, জুড়ি উপজেলায় ধীর গতিতে কমেছে বন্যার পানি। এতে করে চরম দুর্ভোগে আছেন মানুষ। বন্যায় ঘরবাড়ি, চরণভূমি ডুবে যাওয়ায় গবাদি পশু নিয়ে চরম বিপাকে গাইবান্ধা চরাঞ্চলের মানুষ। আশেপাশের উঁচু স্থানে কোনো মতে গবাদি পশুর মাথা গোজার ঠাঁই করে দিলেও পশু খাদ্যের চরম সংকটে পড়েছেন তারা। এই অবস্থায় ত্রাণ সহায়তা হিসেবে পশু খাদ্য চান দুর্গতরা। গাইবান্ধা প্রতিনিধি ফেরদৌস জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। 2 সপ্তাহের বন্যায় নাজেহাল গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বিভিন্ন চরের বাসিন্দারা। বন্যায় ডুবে গেছে নিম্নাঞ্চলের রাস্তাঘাট, ঘরবাড়ি। এই অবস্থায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসী মানুষ। জেলার প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবার বন্যায় গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, শাহঘাটা ও ফুলছড়ি উপজেলার 27টি ইউনিয়নের গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 4,000 হেক্টর পশুর চারণভূমি, খড় 1,100 টন এবং ঘাস নষ্ট হয়েছে 1,200 টন। বসতবাড়িতে পানি থই থই করায় উঁচু স্থানে অস্থায়ী ঘর বানিয়ে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন অনেকে। যার যার নৌকা দিয়ে নাইলে নৌকা ভাড়া করে নিয়ে আসছে। এতগুলো গরু সবার বাড়ি বাড়ি পানি উঠছে, তারা এই জায়গাটা উঠছে দেখে নিয়ে এসে এই জায়গা ছেড়ে দিচ্ছে। পানির মধ্যে গরু রাখতে পারি নাই, গরুর কষ্ট, আমাদের কষ্ট, খাদ্য কষ্ট, বাচ্চার কষ্ট, আমার পরিবার ধরেই কষ্ট। মানে অথার মধ্যে কাঁচা কাটা লাগে আমাদের, কাঁচা গরুগুলা খুব কষ্টে আছে বা আমরা খুব কষ্টে আছি। অনেকে আবার কোনো মতে গরু বাছুরের মাথা গোজার ঠাঁই জোগাড় করতে পারলেও যোগান দিতে পারছেন না খাদ্য। আমার গরু খাওয়ার জন্য একটা ব্যবস্থা সরকারের কাছে আমরা ব্যবস্থা চাইতেছি। সরকারের কাছে আমাদের করজোর অনুরোধ যে আমাদের মানুষের পাশাপাশি একটু গরু ছাগলেরও যেন খাবারের যোগান করেন। তবে বন্যার কারণে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নেওয়া গবাদি পশুগুলো যেন ঠিকমতো খাবার পায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। যে সমস্ত জায়গা আমাদের উঁচু রয়েছে সেখানে প্রাণীরা আশ্রয় নিয়েছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, এবং তাদের খাদ্যের একটু সংকট হয়। পরিবারের পক্ষ থেকে স্থানীয়ভাবে তারা অ্যারেঞ্জ করছেন, আমিও চেষ্টা করব সরকারিভাবে এই বিষয়টি সমাধানের জন্য। অন্যদিকে গবাদি পশুর চিকিৎসায় জেলার বন্যা কবলিত এলাকাগুলোতে 18টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। নুসরাত জাহান সিনথি, RTV। বন্যা পরিস্থিতি জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী বিন্দু তালুকদার। বিন্দু, বন্যার পানি নামতে থাকা এলাকায় কি ধরনের পরিস্থিতি দেখছেন এই মুহূর্তে? ধন্যবাদ পাবিতা। যেমনটা বলছিলেন যে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। সুরমা নদীর পানি আজ বিপদ সীমার 53 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি 14 সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং বৃষ্টিপাত হয়েছে মাত্র 3 মিলিমিটার রেকর্ড করা হয়েছে।
আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম। বন্যা দুর্গত এলাকার যেসব এলাকার পানি হ্রাস পেয়েছে এবং বানবাসীরা দুর্ভোগ রয়েছে তাদের বিষয়ে আসলে জেলা প্রশাসনের কি উদ্যোগ রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ পুনর্বাসন শাখা থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে যে সুনামগঞ্জে 2 দফা বন্যায় প্রায় 23,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, 2,000 ঘরবাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 21,000 ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের জন্য পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠানো হবে। তারপরে যদি কোনো ত্রাণ সহায়তা পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয় তাহলে তাদেরকে সহযোগিতা করা হবে। জেলা প্রশাসনের কার্যালয়ে আমরা জানানো হয়েছে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, কাঁচা ঘরবাড়ি রাস্তাঘাটের পাশাপাশি কৃষিরও ব্যাপক ক্ষতি হয়েছে এবং সুনামগঞ্জের মৎস্য চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবারই তালিকা তৈরি করা হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সরকার থেকে যদি কোনো সহযোগিতা পুনর্বাসন কর্মসূচি আসে তাহলে তাদেরকে দেওয়া হবে। তবে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে কাঁচা ঘরবাড়ি এবং বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 2022 সালে বন্যার পরে সরকার থেকে বেশ কিছু ঘরবাড়ি দেওয়া যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদেরকে পুনর্বাসন করা হয়েছিল, ডেউটি নগদ টাকা দেওয়া হয়েছিল। তাই এবারের 2 দফা বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যাদের ঘরবাড়ি কাঁচা ঘরবাড়ি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দ্রুত পুনর্বাসন এবং সহায়তা করা, কারণ যারা বন্যা আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি পেয়েছেন তারা আসলে খুব দুর্ভোগে রয়েছেন এবং এই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়ে অনেকের ঘরের বেড়া চাল দরজা জানালা ভেঙে নষ্ট হয়ে গেছে। তাই তাদের দাবি দ্রুত যেন সরকার থেকে তাদেরকে পুনর্বাসন করা হয় এবং ঘরবাড়ি মেরামতের সুযোগ দেওয়া হয়। জেলা প্রশাসন থেকে আরেকটি তথ্য জানিয়েছেন যে বন্যা পরিস্থিতি উন্নতি হলো সুনামগঞ্জের আসলে দিরাইশালা, জগন্নাথপুর এই 3টি উপজেলায় 12টি আশ্রয়কেন্দ্র এখনো চলমান রয়েছে। এই আশ্রয়কেন্দ্রে প্রায় 350 লোকজন এখনো এই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তবে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট যারা আছেন তারা জানিয়েছেন যারা বন্যা আশ্রয়কেন্দ্র আছেন তাদেরকে ত্রাণ সহায়তা পুনর্বাসন কর্মসূচি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং খাদ্য সহায়তা রেগুলার দেওয়া হচ্ছে। ফাহমিদা, এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত শরীয়তপুর জেলা সদর হাসপাতালের আধুনিক যন্ত্রপাতি থাকলেও নেই পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা। তাই বাড়তি টাকা খরচ করে বাইরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে যেতে হয় রোগীদের। সরকারি হাসপাতালের এমন দুরবস্থায় চরম ভোগান্তিতে স্থানীয়রা। শরীয়তপুর থেকে আসাদ গাজীর প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। পা ভাঙার চিকিৎসা নিতে জেলা সদর হাসপাতালে আসেন শরীয়তপুরের পূর্ব ডামুড্ডা ঘরোয়া গ্রামের আব্দুল আজিজ। প্রাথমিক চিকিৎসার পর তাকে রক্ত পরীক্ষা ও এক্সরের জন্য পাঠানো হয় পাশের প্রাইভেট ক্লিনিকে। অথচ এসব পরীক্ষার প্রয়োজনীয় যন্ত্রপাতি এই হাসপাতালেই আছে। এটি শরীয়তপুর সদর হাসপাতালের নিত্য নৈমিত্তিক ঘটনা। আজিজের মতো এমন অনেক রোগী হাসপাতালটিতে চিকিৎসা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করাতে যান প্রাইভেট ক্লিনিকগুলোতে। সরকারি হাসপাতালটিতে যন্ত্রপাতি থাকার পরও তা করার ব্যবস্থা না থাকায় প্রাইভেট ক্লিনিকে যেতে হয় এমন অভিযোগ রোগীদের। আমরা তো গরিব মানুষ, আমাকে অনেক টাকা পয়সা আছে, আমরা বাইরে দিতে পারতাম। সরকারি হসপিটাল তো আরেকটু উন্নত করলে ভালো হতো। আমাদের যদি পরীক্ষাগুলো ভিতর থেকে করতে পারতো কিছু কম টাকা তাহলে খুব ভালো হতো। এখন পরীক্ষা দিচ্ছে বাইরে থেকে, পরীক্ষা করে নিয়ে আসতে বলছি। এদিকে যন্ত্রপাতি সহ এক্সরে মেশিনের সমস্যার অজুহাত দেখিয়ে দায় স্বীকার করে নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। শরীয়তপুর সদর হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন চালু আছে, কিন্তু কিছুদিন যাবত আমরা যেই কোম্পানির কাছ থেকে আমরা এক্সরে মেশিনটা আমাদেরকে দিয়েছিল এবং সেই কোম্পানি আমাদেরকে ফিল্ম সাপ্লাই দিত। ওদের ওই ফিল্ম ছাড়া অন্য কোনো ফিল্ম দিয়ে এটা চালানো যাবে না, কিন্তু ইদানিং প্রায় 2 থেকে 3 মাস ধরে তারা ফিল্ম দিতে পারতেছে না। আর জেলা সিভিল সার্জন বলছেন হাসপাতালটি 250 শয্যায় উন্নীত করা হলে সমস্যার সমাধান হবে। এখানে আউটডোরে অনেক রোগী আসেন এবং ইনডোরে প্রায় 200 থেকে 300 রোগী ভর্তি থাকেন প্রতিদিন। এই বিশাল জনগোষ্ঠীর সেবা দেওয়া আসলে স্বল্প জনবল দিয়ে খুব কষ্টকর। এখানে 250 শয্যার জনবল যদি আসে তাহলে অবশ্যই মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে বলে আমি বিশ্বাস করি। সমস্যা সমাধানে আশু পদক্ষেপ নেওয়া হবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, টিভি। সকালের সংবাদ এই পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।